দর্শক আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। সবাইকে স্বাগত জানাচ্ছি ভাইয়া হাউজিং প্রেজেন্টস চ্যানেল 24 এর ঈদের স্পেশাল প্রোগ্রাম ডিজিটাল স্টার পাওয়ার্ড বাই সল্ট বে। দর্শক, ঈদ মানেই আমাদের কাছে হচ্ছে আনন্দ, ঈদ মানে নতুন পোশাক, পরিবার বন্ধুদের সঙ্গে সময় কাটানো, আর সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সুন্দর মুহূর্তগুলোকে শেয়ার করা। আর আজকের ঈদের এই বিশেষ আয়োজনে আমাদের সঙ্গে আছেন এমন একজন মানুষ যিনি কৃষিকে শুধুমাত্র পেশা হিসেবে দেখেননি, দেখেছেন একটা স্বপ্ন হিসেবে। বাংলাদেশ থেকে 1000 মাইল দূরে তিনি আফ্রিকার উগান্ডাতে 5000 একর জমিতে অর্গানিক ফুড উৎপাদনের উদ্যোগ নিয়েছেন, যেখানে হাঁস, মুরগি, গরু, ছাগল থেকে শুরু করে একেবারে নানা ধরনের ফসল পর্যন্ত সবই তিনি আসলে ওখানে চাষ করছেন এবং একটা কৃষি ইকোসিস্টেম তিনি তৈরি করেছেন। তিনি আবার একজন মোটিভেশনাল স্পিকারও। টেডেক্সের মঞ্চে দাঁড়িয়ে তিনি তরুণদের স্বপ্ন দেখাতে পেরেছেন। আর অ্যাডভেঞ্চার, সেক্ষেত্রে যদি বলি তাহলে একবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের দীর্ঘ পথ তিনি দুবার পায়ে হেঁটে পাড়ি দিয়েছেন। যেই মানুষটির কথা বলছি তিনি আর কেউ না, আমাদের আজকের অতিথি মুজাহিদুল ইসলাম জাহিদ। জাহিদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল 24 এর ঈদের এই বিশেষ আয়োজনে। আপনাকে ধন্যবাদ। এই যে আপনার কথা বলতে গিয়ে আমি নিজে খুব অবাক হচ্ছি যে আপনার চতুর্দিকে যে পদচারণা, সেই পদচারণার গল্পগুলো অনেক বেশি অনুপ্রেরণা, সেই গল্পগুলোই আমি জানবো। তবে আমি আপনার একটা ভিডিও দেখছিলাম, সেখানে আপনি নিজেকে পরিচয় করিয়ে দিচ্ছিলেন এত পরিচয়ের মধ্যে যে আমি একজন চাষি। এই পরিচয়টা দিতেও আসলে সাহস লাগে, তো সেই সাহসটা কোথায় পেলেন, সেই স্বপ্নটা কিভাবে দেখা শুরু হলো, সেই গল্পটাই যদি শুরুতে ছোট্ট করে আমরা একটু শুনি। এটা সম্ভবত আমার নানা ডক্টর মোহাম্মদ শহীদুলের সাথে একই মেসে থাকতেন। নানা মসজিদের ইমাম ছিলেন, কৃষিকাজ পারতেন, ইংরেজিতে লেকচার দিতে পারতেন, হোমিওপ্যাথি চিকিৎসা করতেন ফ্রি সকালে। খুবই সমৃদ্ধ একটা লাইফ। এবং উনি যখন এসএসসি দেন তখন এরপরে ওনার বাবা মারা যায়। পরে 6টা ছোট ভাইকে উনি মানুষ করছেন, বড় করছেন। নানারা ম্যাক্সিমাম সব হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করা। সো আমি দেখছি যে নানা যখন মারা গেছে 6-7 হাজার লোক চলে আসছে, এবং দেখা গেছে যে হিন্দু পাড়া থেকে 600-700 জন এসে জানাজার পাশে দাঁড়ায় থেকে চোখ মুছতেছে। সো আমার আরেকটা ফুফা ছিলেন, যিনি হচ্ছে বলা হতো যে আবেদ আলী হচ্ছে আমাদের ইউনিয়নের মধ্যে সবচেয়ে পরিশ্রমী লোক। এবং ফুফাকে দেখছি যে উনি সবাই ওনার ব্যাপারে পজিটিভ বলতেছে। সো এটা সম্ভবত আমার নানা ব্যাপারে নানাদের ধানের গোলা ছিল 5টা। আমি দেখতাম যে হ্যাঁ, লাইফ তো এরকম হওয়া উচিত। এখন আমি যখন ঢাকায় আসলাম, ঢাকাতে আমার সফটওয়্যার ফার্ম ছিল। আমার এক রাতে কথা মনে পড়ে, সেটা হচ্ছে 2014 আগস্টের 2 তারিখ রাত্রে। আমি চিন্তা করতেছি আসলে আমার লাইফটা আমি কোন জায়গায় নিয়ে যাচ্ছি। সো আমি যদি সফটওয়্যার ফার্ম খুব সাকসেসফুল হয় তাহলে বড় জোর যেটা হবে সেটা হচ্ছে গুলশান 2-এ হয়তো আমার একটা বড় অফিস থাকবে, ফ্লোর থাকবে, যেখানে 200-400 প্রোগ্রামার কাজ করবে। সো আমি আমার স্কিল সেটগুলো হিসেব করে দেখলাম যে আমার যে স্কিল সেটগুলো আছে এগুলো দিয়ে আরও বড় কাজ করা যায়। যদি আমি আরও বড় কাজ করতে পারি এবং সেটা যদি পজিটিভ হয়, তাহলে কেন সেটা করব না। স্পাইডারম্যান মুভির লাস্ট সিনে একটা কথা আছে, গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি। সো আমার যদি কাজ করার খুব ভালো সুযোগ থাকে, আমার যদি স্কিল সেট অনেক ভালো হয়, তাহলে আমি সেটা না করাটাই একটা অপরাধের পর্যায়ে পড়ে। সো তখন আমার মনে হয়েছে যে আমার সফটওয়্যার ফার্ম বন্ধ করে দেওয়া উচিত। আমার যেহেতু আইটি নলেজ আছে, আমার গ্রামে যাওয়া উচিত, গ্রামে গিয়ে কাজ করা উচিত, এবং সেটা অবশ্যই আফ্রিকাতে হওয়া উচিত। কারণ হচ্ছে আফ্রিকাতে আমরা একটা বিখ্যাত ছবি সবসময় দেখি, যে সোমালিয়ার যে একটা বাচ্চা না খেতে পেয়ে খুব বসে আছে, ফরাসি একজন ফটোগ্রাফার ছবিটা তুলছিলেন, এবং পরে উনি 6 মাস পরে ওই ছবির ডিপ্রেশনে হয়তো মারা গেছেন। সো একটা শকুন বসে আছে, বাচ্চাটা কখন মারা যাবে, কখন সে খাবে। এখন আমি যদি বর্ডার চিন্তাটা বাদ দিই, ধর্ম চিন্তাটাকে বাদ দিই, একটা মানুষকে শকুন খাবে, আমরা শুধু ছবিটা দেখে হয়তো ফেসবুকে 2টো স্ট্যাটাস লিখি, কিন্তু আমরা ওইখানে গিয়ে ব্যবসা করে ওদের জন্য খাবারের ব্যবস্থাটা কেন করতেছি না? এটার জবাবটা আমরা আল্লাহর কাছে কি দিব? সো একটা রিলিজিয়াস ভাবনা থেকেও আপনার আসলে এই ভাবনাটা আসে, মানে হিউম্যান কাইন্ড বলতে পারেন, রিলিজিয়াস চিন্তাও বলতে পারেন, রেসপন্সিবিলিটি তো থাকে। এখন আমাদের যদি ধরেন আমি এই যে এগ্রিকালচার নলেজ বা আমি এই নলেজ নিয়ে আমি যদি ইউরোপে যাই, এটা ইউজলেস। কিন্তু ইনভেস্টমেন্ট প্লাস নলেজ, এটা নিয়ে যদি আমি আফ্রিকার সবচেয়ে গরিব এলাকায় গিয়ে পৌঁছাই, তাহলে ওদেরকে আমরা কাজের ব্যবস্থা করতে পারবো। দুটো জিনিস একসাথে হয়, যে ওখানে যেহেতু বিজনেস অপরচুনিটিও অনেক বেশি।
মানে যেখানে অলরেডি ডেভেলপ সেখানে তো আমার স্কিল কোনো কাজে লাগবে না, বাট আমি যেখানে যাচ্ছি সেখানে অত 80 দশক 70 দশক আমি অ্যাডভান্স নলেজ নিয়ে যাচ্ছি, ইনভেস্টমেন্ট নিয়ে যাচ্ছি। আমাদের ফার্মে এখন যারা কাজ করে তারা 3 বেলা খেতে পারে, ওই যে 3 বেলা খাচ্ছে এখন আমাদের ফার্মে, ও হয়তো দিনে 1 বেলা খাইতো, রাতে হয়তো একটা ভুট্টা পোড়া খেয়ে ঘুমায় গেছে। তো তার জীবনে যদি ভ্যালু অ্যাড করা যায় সেটা আরো বড় ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। জাহিদ ভাই, আপনি বলছিলেন যে আপনি সফটওয়্যারে কাজ শুরু করেন, আইটিতে কাজ শুরু করেন, কিন্তু তার আগেরও একটা গল্প আছে আপনার। আপনার পড়াশোনা ঢাকা ইউনিভার্সিটিতে আপনি স্টুডেন্ট ছিলেন। ওই সময়ে আমি যতটুকু জানি আপনার সম্পর্কে, আপনার সাথে কথাও হচ্ছিল যে আপনি একটা সাহসী পদক্ষেপ নিয়েছিলেন যে পড়াশোনা ছেড়ে দিয়েছেন। এই সাহসটা কই পেলেন যে পড়াশোনা ছেড়ে দিব? কেন ছাড়লেন? বাড়িতে আসলে এটার ইম্প্যাক্ট কি হয়েছে আমার জানার খুব আগ্রহ। আমি আসলে বাসায় প্রথম 3 বছর জানাই নাই, বাড়িতে জানতো না। আমি যেটা করছিলাম সেটা ছেড়ে দিলেন কেন? কি মনে হলো? আমি বোরিং ফিল করতেছিলাম। আমার মনে হচ্ছিল যে রক্ত সংবন্ধতন্ত্র যে আমি পড়তেছি, এই বইটা পড়ে আমি কি কাজ করব? আপনি জুলজি স্টুডেন্ট ছিলেন। জুলজিতে ছিলাম। আমার টিচার আমাকে ক্লিয়ার করতে পারে নাই যে বাঘ সংরক্ষণ নিয়ে তুমি কাজ করতে পারো। সো আমি ভবিষ্যতে গিয়ে হয় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হব অথবা বিসিএস ক্যাডার হব, কোনো এক থানাতে থাকবো। সো এবং হচ্ছে আমি খুব স্বাধীনচেতা। আমি যখন এক্সট্রা বেশি কাজ করতে যাব তখন দেখা যাবে যে আমার সিনিয়র আমার উপর বিরক্ত হচ্ছে, আর জুনিয়ররা দেখতেছে এই মানে আপদটা কোত্থেকে আসলো আর কি। সো আমি আমার স্বাধীনভাবে আমি কাজ করতে চাইছি। আমার মনে হয়েছে যে আমার কাজের ক্ষমতা আরেকটু বেশি, তাহলে আমি এই বক্সের ভিতর কেন থাকবো। এবং আমার মনে হচ্ছিল যে আমি মার্কেটিংয়ে ভালো। এবং আমি যখন ছেড়ে দিলাম তখন ডিসিশন ছিল যে আমি হয়তো মাল্টিনেশনাল কোম্পানির মালিক হব। কারণ এটা করতে গেলে আমাকে যে সাবজেক্টগুলো পড়া দরকার আমি সেই সাবজেক্টগুলো পড়ি। এখন আমাকে ফিনান্স পড়তে হবে, আমাকে মার্কেটিং পড়তে হবে, ম্যানেজমেন্ট পড়তে হবে, হিস্ট্রি পড়তে হবে। কিন্তু আমি ঢাবিতে ওই পড়াটা কন্টিনিউ করলে আমি এই সাবজেক্টগুলো পড়তে পারতাম না। কাজে আমি ঢাকা ভার্সিটি ছেড়ে দিয়ে আমি মিরপুরে চলে যাই। মিরপুরে একটা ফ্যামিলির সাথে সাবলেট থাকা শুরু করি। ওই সময়টা আমি সিলেবাস ধরে অনার্সের ঢাকা ভার্সিটির যে সিলেবাস আছে মার্কেটিংয়ের, ভালো ভালো যে বইগুলো আছে আমি ওগুলো নিয়ে গিয়ে বাসায় পড়াশোনা করি। ওটা আপনি মজা পেতেন? খুবই ইন্টারেস্টিং। ফিলিপ কোটারের বই, তারপর বিজনেস কেস স্টাডিগুলো পড়া খুব ইন্টারেস্টিং লাগতো। আমি দিনে 14-15 ঘন্টা পড়াশোনা করতাম। বাসা থেকে শুধু রান্না করতাম, কোনো ফ্রেন্ডের সাথে মিশতাম না, একরকম গুহাবাসী টাইপ আর কি। সো ওই সময়টা খুব কাজে লাগছে। প্লাস হচ্ছে যেখানে আমি আটকায় গেছি বুঝতে পারিনি, সেখানে হয়তো হলে চলে গেছি, ফ্রেন্ডদের হলে গেছে, ওদেরকে যে সাবজেক্ট আছে ওকে ধরছি যে এটা বুঝে। আপনি তো মার্কেটিংও পড়াশোনা করতে পারতেন, মানে জুলজিতে কেন গেলেন? কি মনে হয়েছিল? ফ্যামিলি প্রেসারে নাকি বুঝতে পারেননি আসলে কি করবেন? না, ফ্যামিলির ইচ্ছা সেটা ছিল যে এটা ট্র্যাডিশনাল সবার যেটা থাকে যে পড়াশোনা মোটামুটি ভালো, এর ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হতে হবে। সো আমার ফ্যামিলি ইনফ্লুয়েন্স ছিল যে আমাকে মেডিকেলে চান্স পেতে হবে। সো মেডিকেলে চান্স না পেয়ে গেলাম ঢাকা ইউনিভার্সিটিতে। কিন্তু ওখানে যাওয়ার পর আমি দেখতেছি যে আসলে আমি আমার পছন্দ যেটা আমি সেটা না করে আমার উপর যেটা চাপায় দেওয়া হচ্ছে, অথবা আমি যেটাতে চান্স পাইছি, আমাকে ঢাকা ইউনিভার্সিটিতে জিজ্ঞেস করে না যে তোমার কোনটা পছন্দ, তুমি মেধাক্রম অনুযায়ী যেটা আসছো। এখন সবসময় তো পরীক্ষার খাতা যে নাম্বারটা আসে আমাদের, সেটা তো আসলে সবকিছু রিপ্রেজেন্ট করে না। যে পৃথিবীর সবচেয়ে ভালো রাঁধুনি সে হয়তো পরীক্ষা থেকে 0-0 পাইছে। সো আমাদের স্কিল সেট যেটা, এই স্কিল সেট থেকে যে ডিসিশন নেবে আমাদের অভিভাবকরা, সেটা আমাদের এটা থাকে না আসলে। আর হিউম্যান সাইকোলজি যে আপনার MBTI টেস্ট যেটা আছে, যে একটা মানুষের 16টা প্যাটার্নের মধ্যে একটা বাচ্চা সে কোন প্যাটার্নে পড়তেছে, সে হয়তো অ্যাকাউন্টিং হিসেবে সে পৃথিবীর সবচেয়ে সেরা হইতে পারে, কিন্তু তাকে বানায় দেওয়া হচ্ছে মেডিকেলে পড়তেছে। এখন আমরা যদি কল্পনা করি আইব বাচ্চু গিটার বাদ দিয়ে সে ডাক্তার স্টেথোস্কোপ নিয়ে মাপতেছে, তাহলে তো আমরা এই গানগুলো পাইতাম না, তাই না? বা জেমস। কিন্তু আপনি তো বুঝতে পেরেছেন অন্তত আপনি মার্কেটিং পছন্দ করেন বা বিজনেস করবেন। এখনো অনেক বাচ্চারা তো আসলে বুঝতেই পারে না যে সে কি করবে, বা মানে একটা স্টেজে আসার পরেও সে বুঝতে পারে না কি করবে। তো সেক্ষেত্রে আসলে তাদের কি করা উচিত? বাচ্চাদের তো আসলে ম্যাচুরিটি ওই লেভেলে থাকবে না, ওই পড়াশোনা তো থাকবে না যে সে নিজে ডিসিশন নিতে পারবে। এটা আসলে স্কুলে ক্লাস 8-এ একটা সিলেবাসের মধ্যে এই MBTI টেস্ট এগুলো নিয়ে আসা উচিত। বিষয়টা খুব জরুরি যে তার আসলে জানা না আছে। কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে এইম ইন লাইফ কি? আমরা গদবাঁধা কিছু এইম ইন লাইফ বলি, কিন্তু আমরা জানি না যে আসলে আমার কোন জায়গায় স্ট্রেংথ বেশি এবং কোন জায়গায় কাজ করতে, দুটোরই সমন্বয় দরকার। আমারও স্ট্রেংথ আছে এবং আমার আগ্রহ আছে। এটা ক্লাস 6 থেকে 8 এর মধ্যে এই সায়েন্টিফিক এই কাজটা গভর্নমেন্টে করা উচিত। আমরা এই গল্পে গেলে অনেক সময় যাবে, কিন্তু আপনার আরো অনেক গল্প আমাদের জানার আছে আসলে। তবে তার আগে ছোট্ট করে, যেহেতু একটু জীবন দর্শন নিয়ে কথা হচ্ছে, আপনার জীবন দর্শন কি আসলে? আমি সারা দুনিয়া বেড়াতে চাই। যেহেতু আমি মধ্যবিত্ত মানুষ, আমার টাকা নাই, সো আমি প্ল্যান করছিলাম যে আমাকে বিজনেস এইভাবে ডিজাইন করতে হবে যাতে আমি 2 বছর আমি সমরকন্দে থাকতে চাই, আমি 1 বছর আমি বুয়েনোস আয়ার্সে গিয়ে ঘুরতে চাই,
এখন আমি যদি সিল্ক রুট যেতে চাই মোটরসাইকেল নিয়ে, আমাকে 40 লাখ টাকা লাগবে সিল্ক রুটে এই পাশ থেকে ও পাশে যেতে, ফারগানা থেকে আমাকে ভিয়েনে যেতে। এত টাকা তো আমার নাই। সো আমাকে টাকা আর্ন করতে হবে, 50 বছর বয়সে রিটায়ার করতে হবে, এরপর তারপরে মোটরসাইকেল নিয়ে বেরোয় যেতে হবে। সো তারপরে হচ্ছে আমি হয়তো উশুয়া থেকে আলাস্কা যেতে চাই, এই ট্যুরগুলোতে প্রচুর খরচ আছে। কিন্তু আরেকটা বিষয়, সেটা শুধু আমি যদি এখন সমরকন্দে বেড়াতে যাই অ্যাজ এ ট্যুরিস্ট, আমি কিন্তু রিয়েল সমরকন্দ বুঝতে পারবো না। আমি যদি ওখানে গিয়ে কোনো একটা দোকান দিয়ে বসে থাকি, আমি যদি ওখানে গিয়ে 1 বছর 2 বছর ফ্যামিলি সহ থাকি, তাহলে আমি ওখানকার লোকাল কালচারটা বুঝতে পারবো, রিয়েল টেস্টে বুঝতে পারবো। আমি যখন হোটেলে আছি, রেস্টুরেন্টে খাচ্ছি, আমি তো বুঝলাম না যে সমরকন্দর ব্যাপারটা কেমন। অর্থাৎ পুরো পৃথিবীকে দেখার একটা আগ্রহ আপনার আছে। এটা এত বড় পৃথিবী, এত চমৎকার চমৎকার সব জায়গা, এত চমৎকার চমৎকার সব সেটা হিস্ট্রি, আসলেই মিস করা উচিত এই জায়গাগুলো না দেখে এবং মারা যাবো। অভিজ্ঞতা দারুণ দারুণ অভিজ্ঞতা হয়, এক এক জায়গায় এক এক ধরনের অভিজ্ঞতা এক্সপ্লোর করা, এটা এই অভিজ্ঞতাগুলো না নিয়েই মারা যাবো, বা চেষ্টাই করলাম না, মারা গেলাম, তো ওটা কি হলো? লালনের যে কথাটা আছে যে সাধের মানব জন্ম, এত চমৎকার জীবন পাইছি, সেটা তো আসলে বৃথা চলে যাবে যদি না দেখা যায়। আপনার শুরুটা হচ্ছে, যদিও বলছিলেন যে সফটওয়্যার বা আইটি সেক্টরে, এরপর আপনি আসলে বিজনেস স্টার্ট করেন এবং আপনার নিজের এলাকায় চলে যান, আপনি বগুড়াতে। এরপরে নওগাঁয় এখন আপনার ফ্রেশি ফার্ম, সেই ফার্ম আছে। একেবারে দেশের মাটি থেকে উগান্ডা, যদি একদম শুরুটা থেকে উগান্ডা পর্যন্ত ছোট্ট করে শুনতে চাই, তাহলে যদি কি বলবেন আমাদের? আমি একটু আগে যেটা বললাম যে আমার প্ল্যান ছিল আমি আফ্রিকায় যাব। সো আফ্রিকায় যাওয়ার আগে আমি তো আসলে শহরে ছেলে, কখনো কৃষিকাজ করি নাই। একটা ছাগলকে কোন ইনজেকশন কখন দিতে হবে, হ্যাঁ, ওকে পেপসি খাওয়ালে যে ওর পেট ব্যথা ভালো হয়ে যায়, এটা তো আমি জানতাম না। সো এটা আমাকে আগে প্র্যাকটিস করতে হয়েছে 7 বছর। আমি 2014 আপনার 29শে ডিসেম্বর আমরা বগুড়ায় চলে যাই গ্রামে। ওইখানে আমি ছাগল নিজের হাতে পাচ্ছি, ধান কাটছি, ধান চাষ করছি, 7 বছর এগুলো প্র্যাকটিস করছি, নিজেকে আগে তৈরি করছি। দেন আমি যখন আম বাগান করার জন্য, বগুড়াতে জমি পাওয়া মুশকিল, আমি পোরশাতে চলে গেলাম নওগাঁর। পোরশাতে আমাদের এখন 100 বিঘা প্লাস বাগান আছে, 10 বিঘার উপর আমাদের গরুর ফার্ম আছে। সো ওইটা এস্টাবলিশ করি। এগুলো আমাদের টেস্ট ছিল যে আমাকে আরও তৈরি করতে হবে। যেমন গ্রুপিং হয় সব জায়গায়, ভিলেজ পলিটিক্স যেটা বলে, এখানকার ভিলেজ পলিটিক্স আফ্রিকার ভিলেজ পলিটিক্স সেম। সো আমি যখন এখানে এটা শিখলাম, আমি যখন ওখানে পলিটিক্স আমি খুব ইজিলি এটা সমাধান করে ফেলতে পারতেছি। সো আমরা যখন এটা ইনভেস্টমেন্ট নিয়ে আমরা যখন কাজ শুরু করলাম, এর আগে আমাদের 7 বছর প্রস্তুতি ছিল। আফ্রিকায় গিয়ে কাজ শুরু করার আগে আমাদের 11 বছরের প্রস্তুতি ছিল। আমি আমার ল্যাপটপের ট্যাবে সবসময় 4টা দেশের নিউজ পেপার গত 10 বছর ধরে আমি ওপেন। নিউজ পেপার পড়লে বোঝা যায় যে আসলে মিডিয়া থেকে বোঝা যায় যে কতগুলো খুন হলো। প্ল্যানিংটা আপনি 10 বছর ধরে করছেন? প্ল্যানিং, পড়াশোনা, ওখানকার লোকাল কালচারটা কেমন। যেমন আমরা উগান্ডাতে কারামোজা এলাকায় গেছি। কেন? উগান্ডার সবচেয়ে অবহেলিত এলাকা হচ্ছে কারামোজা। এই 1.5 মাস আগে আমাদের ফার্মে 2জন আসছে খাবার চাইতে, না খেয়ে আছে 2 দিন ধরে। আচ্ছা, উগান্ডার কথা যেহেতু আসলে, উগান্ডা সম্পর্কে আমাদের মধ্যে একটা আমরা মনে করি যে একটু অনুন্নত দেশ, আফ্রিকার একটা দেশ, ওখানে গিয়ে আসলে কি বিজনেস হবে, কিংবা বাংলাদেশে কিছু গার্মেন্টস শিল্প আমি যতটুকু জানি যে ওখানে অলরেডি স্টার্ট করেছে, কয়েক বছর হলো, খুব একটা যে পজিটিভ খুব ইম্প্যাক্ট হয়েছে সেরকম ইনফরমেশন খুব একটা আমরা দেখিনি। আপনি ওই জায়গা থেকে যে এরকম একটা ডিসিশন নিলেন যে আপনি আপনার কৃষি উদ্যোগকে সেখানে এগিয়ে নেবেন, কি কাজ করলো সেটার পেছনে? যারা আফ্রিকায় গিয়ে শুরু করবে তাদের আসলে ব্যাপকভাবে পড়াশোনা করা উচিত, ইনডেপথ। আফ্রিকাতে গার্মেন্টস করা খুব টাফ হবে, কারণ ওদের নাকের ফুটো বড়। ওরা যখন কাজ করবে ডাস্টের মাধ্যমে 5-6 বছরে ওরা অসুস্থ হয়ে যাবে। আমাদের বাংলাদেশিদের আঙ্গুল আমরা চিকন, আমরা সুইংয়ে ভালো করব, ওটা করবেন। এই যে মিনিমাম ব্যাপার, প্লাস পানি কোথায় আছে, পানি লাগবে আমাদের। সো এই যে যারা যাচ্ছে আফ্রিকার ব্যাপারে, আমাদের পড়াশোনা, যে কোনো বিষয়ে আমাদের পড়াশোনার লেভেলটা আসলে অনেক খারাপ। আমরা অনেক পড়াশোনা করতে চাই, একদম ছোট ছোট ডিটেলসগুলো এক্ষেত্রে খুব ওই নাকের ফুটোর যে সমস্যা, এটাই তো ধ্বংস করে দিবে একটা ইনভেস্টমেন্ট। 1000 কোটি টাকা ইনভেস্টমেন্ট সে 0 করে দিতে পারে। সো এই জিনিসগুলো, এবং তাকে যারা কনসালটেন্ট হিসেবে যারা কাজ করতেছে, আমি দেখছি এই কনসালটেন্টগুলো অনেক সময় ভুল ডিসিশন দেয়। সেক্ষেত্রে কৃষি ভালো করবে কেন মনে হয়েছে আপনার? কৃষি ভালো করবে কারণ হচ্ছে আফ্রিকার মাটি খুবই উর্বর, খুবই উর্বর। দেন ওদের পানিও ভালো। আফ্রিকা শুনলে আমাদের মাথায় 2টা জিনিস আসে, একটা হচ্ছে হয় অনেক জঙ্গল অথবা মরুভূমি। বাট আফ্রিকাতে মরুভূমি যেরকম আছে, যেমন আমাজন জঙ্গলের পরে সেকেন্ড লার্জেস্ট যেটা রেইন ওয়াটার ফরেস্ট, এটা কঙ্গোতে, কঙ্গো বেসিনে। সো সব রকমই আছে। এবং আরেকটা বিষয় যেন আমাদের বাংলাদেশে 1.5 কোটি লোক বিদেশে আছে, এর মধ্যে হোয়াইট কলার জব করতেছে 5 লাখ, বাকি 1,40,00,000 কোন ধরনের লোকজন যাচ্ছে? সৌদি আরবে আমাদের বাংলাদেশি যারা যাচ্ছে তারা টয়লেট ক্লিনার। যে টয়লেট ক্লিনার করতেছে ও হয়তো দুনিয়ার সবচেয়ে সেরা করলা চাষি।
কিন্তু তার যে স্ট্রেন্থের জায়গা সেটা আমরা ইউজ না করে তাকে অন্যদিকে দিয়ে দিচ্ছি। সো বাংলাদেশ থেকে আমরা যদি আফ্রিকাতে মুভ করি, একটা ভালো এক্সাম্পল সেট করতে পারি, বাংলাদেশ থেকে তো কয়েক লাখ লোক আফ্রিকায় গিয়ে আফ্রিকার কৃষি বদলে দিতে পারে, যেটা ওরা জানে না। হ্যাঁ, আফ্রিকানদের কিছু জাতের ধারণা যে কৃষি কাজ করা হচ্ছে ছোট লোকে, অভিজাত লোকজন গরু পালে। আফ্রিকার মাটি কৃষির জন্য উপযোগী, খুবই ভালো, কিছু কিছু দেশে খুবই ভালো। ব্ল্যাক কটন সয়েল যেটা আমাদের জমির মাটি, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা ভালো তুলা উৎপাদন হবে ওখানে। সাউথ সুদান পুরোটাই ব্ল্যাক কটন সয়েল, ওখানে তুলা উৎপাদন হবে, ওরা তুলা উৎপাদন জানে না। সো আমাদের বাংলাদেশি হিসেবে আমাদের যে মেইন ইস্যু, আমাদের যে 20 কোটি লোক, এর মধ্যে সবচেয়ে আমরা কৃষিতে দক্ষ, এই দক্ষতা কিন্তু আমাদের গভর্নমেন্ট ইউজ করতে পারতেছে না। বিদেশে আমরা যাদেরকে যারা ব্যক্তি উদ্যোগে যে 1.5 কোটি লোক গেছে, এরাও তো ভালো চাষি, কিন্তু এরা তো গিয়ে চাষ করতে পারতেছে না। আর 2050 সালে 900 কোটি লোক হবে। সৌদি আরব 80% ওদের খাদ্য উৎপাদন, খাদ্যর জন্য 80% ওরা ইম্পোর্টের উপর ডিপেন্ডেন্ট। পৃথিবীর বহু দেশ এখন ডিপেন্ডেন্ট হয়ে যাবে। বাংলাদেশের কিছু এলাকার মাটি তো এখন বিষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আপনি ঝিনাইদহে গিয়ে যদি ড্রাগন বাগানে কেউ ঘাস নিয়ে নিতে, তার হাত কেটে যায়, কারণ এত বেশি সার দেওয়া হয়েছে, মাটি নষ্ট হয়ে গেছে, পাথর হয়ে গেছে। বগুড়া, গদখালি, নরসিংদীর কিছু জায়গায় এত বেশি কীটনাশক দেওয়া হয় যে আপনি খুব হেলদি খাবার খাচ্ছেন, আমি সালাদ খাচ্ছি, আমরা যে টমেটো সালাদ খাচ্ছি, আমি খুব লাইভ খাবার খাচ্ছি যেটা বলা হচ্ছে, কিন্তু আপনি জানেন না যে ওইটাতে গত পরশুদিন আপনার কীটনাশক দিছে চাষি। এবং আরেকটা বিষয়, আমাদের জন্য অনেক এক্সপেন্সিভ হয়ে যায়, কারণ আমাদের এখানে কৃষি শ্রমিকও এখন আসলে আমরা এই ধরনের কাজের জন্য হয়তো এখন আমরা চিন্তা করব যে উগান্ডার মতো কোনো দেশে আমরা গিয়ে করতে পারি, কারণ সেখানে লেবার কস্ট তো এখান থেকে কম নাকি? যদি আমি সেমও ধরি, কিন্তু আমার ওখানে ল্যান্ড প্রাইস কম, আদার অপরচুনিটি ভালো, ওখান থেকে ইউরোপ কাছে, এক্সপোর্টের অপরচুনিটিটা ভালো। আপনি এখন শুধুমাত্র সেখানে উগান্ডাতে কৃষি উদ্যোগই শুরু করেননি, আপনি পরিবার সহ সেখানে বসবাসও শুরু করেছেন। আমাদের মাথায় থাকে যে আমরা যদি একটু পয়সা হয় আমরা ইউরোপ আমেরিকায় গিয়ে সেটেল হব, কিংবা কানাডাতে, সেখানে ভালো একটা ইউনিভার্সিটিতে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করবে। উগান্ডাতে আপনি গিয়ে থাকছেন, কেমন এক্সপিরিয়েন্স সবকিছু মিলিয়ে? খুবই চমৎকার। যেমন আমার ড্রাইভার যে আছে, ওর সাথে আমার বাচ্চারা সারাক্ষণ মজা করে, হ্যাঁ, এবং খুবই ফ্রেন্ডলি। আমার বড় মেয়েটার বয়স 7.5 বছর, স্কুলে ওদেরকে অলরেডি ডিম ভাজা শিখাইছে, সে এখন ডিম ভাজতে পারে। সে একটা মোটরসাইকেল হায়ার করে 10 কিলোমিটার দূরেও যেতে পারে। সে সুপার শপে গিয়ে শপিং করা স্কুল থেকে শিখাইছে, রাস্তা কীভাবে পার হতে নিয়ে গিয়ে প্র্যাকটিক্যালি শিখেছে। সো ওখানকার মানুষজন খুবই ফ্রেন্ডলি এবং খুবই সফট মাইন্ডেড। আমরা মাঝে মাঝে বিপদে পড়ে যাই যে কাজে ভুল করছে, ধমক দিচ্ছি, সে এত কান্নাকাটি শুরু করছে, পুরুষ মানুষ, এত সফট মেন্টালিটি। এবং ফ্রেন্ডলিনেস যে ব্যাপারটা, আমাদের মতোই আড্ডা প্রিয়, আমাদের মানে ওখানকার পুরুষরা কি আমাদের মতো এতটা মাস্কুলাইন এনার্জি প্র্যাকটিস করে না? আমি গত 1.5 বছরে শুধু একবার আমি ঝগড়াঝাটি করতে দেখছি, দুটো গাড়ি মেরে দিচ্ছে, দুজন বের হয়ে হতাশা প্রকাশ করতেছে যে তুমি এটা কি করলা, কিন্তু বাংলাদেশ হলে তো প্রথমে মারপিট শুরু হয়ে যেত। আচ্ছা, তারা অনেক সফট স্পোকেন, খুবই সফট স্পোকেন। আচ্ছা, আর ওখানের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা কিন্তু সবসময় একটু শুনি যে ওখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অতটা ভালো না, ব্যবসার জন্য ওগুলো তো নিশ্চয়ই একটা চ্যালেঞ্জ, বা থাকার জন্য আপনি কোনো চ্যালেঞ্জ এরকম পেয়েছেন কিনা? এখানে বোঝার ব্যাপার হচ্ছে, আমরা আফ্রিকা বলতে বুঝি হচ্ছে পুরো আফ্রিকা কন্টিনেন্টটাকে মিন করে বসি, হ্যাঁ। তো আফ্রিকাতে 54টা দেশ, এখন এর মধ্যে কিছু দেশ আছে যেগুলো হচ্ছে আনসিভিলাইজড, সাউথ সুদান সেফ না, কঙ্গো সেফ না, এরকম কিছু দেশ, যেমন সাউথ আফ্রিকা। আমরা আফ্রিকা শুনলেই বুঝি যে সাউথ আফ্রিকা। তো সাউথ আফ্রিকাতে রেসিজম তো বিখ্যাত, হ্যাঁ, ওখানকার দোকানে কোনো নিরাপত্তা নাই, ডাকাতি হচ্ছে, এর প্রবলেমগুলো হচ্ছে। বাট আফ্রিকাতে যেমন আমরা যদি বলি, উগান্ডার ক্ষেত্রে আমরা কিছু ক্ষেত্রে শুনেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি হয়তো বা রাতের বেলা অত ভালো কিনা, মানে আমি আপনার কাছে আসলে রিয়েল এক্সপেরিয়েন্সটা জানতে চাই। আমি বেশিরভাগ সময়, নিরাপদ কিনা, হ্যাঁ, আমাদের ফার্ম থেকে রাজধানী হচ্ছে 400 কিলো, বাসা থেকে রাজধানী হচ্ছে 300 কিলো। এই যে রাজধানীতে আমি যে যাব, আমি সবসময় রাতের বেলা জার্নি করি, বাসা থেকে রাত 2টা বাজে বের হই, হাতে অনেক সময় 50 লাখ টাকাও থাকে বাংলাদেশি টাকায়, টোটালি সেফ। ওকে, আমি সেফ ফিল করি, আমি রাতেই জার্নি করি, কারণ হচ্ছে যে আমাকে রাত দিনে বেলা গেলে জ্যাম লাগে, ঢাকা পার হতে গেলে তো 3 ঘন্টা লস, ওখানে কাম্পালা পার হতে গেলে। সো আমি রাতেই জার্নি করি এবং টোটাল সেফ। আমি যোগাযোগ ব্যবস্থা কেমন ওখানে? ওইখানে 2 ধরনের রোড, একটা হচ্ছে টারমাক, যেটা হচ্ছে আমরা বলি পিচ ঢালা রোড। ওখানকার পিচ ঢালা রোডগুলো কোয়ালিটি বাংলাদেশের পিচ ঢালা রোডের চাইতে ভালো,
কারণ হচ্ছে ওদের ওখানকার লোকালি পাথর প্রচুর, রিসোর্স ভালো। দুর্নীতির মাত্রাটা বাংলাদেশের মধ্যে এতটা পর্যায়ে যায় নাই। বাংলাদেশে যদি 100 কোটি টাকা বাজেট হয় একটা প্রজেক্টে, আমরা সবাই জানি যে এখানে 30-40 crore এখানে ভাগ হয়ে যায় আগেই। ওইখানে হয়তো 10% ভাগ হয়, 8% ভাগ হচ্ছে। দুর্নীতির পরিমাণটা কম। দুর্নীতি আছে বাংলাদেশ, ওদের মতো বাংলাদেশে যেমন টাকা ছাড়া কাজ হয় না, ওইখানেও টাকা ছাড়া কাজ হয় না, কিন্তু ওইখানকার দুর্নীতির মাত্রাটা বাংলাদেশে যে টাকা খাওয়ার পরিমাণটা অনেক কম। ওকে। যে কারণে আর সেফ ফিল করা যায় আর কি। আচ্ছা, আপনার ওখানে এখন 5,000 একর জায়গা নিয়ে আপনি ওখানে গবাদি পশু লালন পালন, এমনকি আপনি হচ্ছে ফসল উৎপাদনের ক্ষেত্রেও গেছেন, সেটা সম্পর্কে একটু জানতে চাই। আমরা যেহেতু নতুন দেশ, নতুন মাটি, পানি এবং সিজনটা আমাদের অজানা, সো আমরা ফসলের দিকে এখন একটু কম কনসেন্ট্রেট করতেছি। আমরা ছোট ছোট পাইলট প্রজেক্ট করতেছি, যে 1 একর 2 একর 5 একরে করে ছোট ছোট করে দেখা যে কোনটা ভালো হয় কোনটা খারাপ হয়। বাট আমাদের ওইখানে মোটামুটি 12 ইঞ্চি থেকে প্রায় 3 ফিট পর্যন্ত ঘাস জমিতে ন্যাচারাল। সো আমাদের আগামী 2 বছর ডিসিশন, আমরা এখন পশুপালন করব, 3,000-4,000 গরু পালবো, 7 থেকে 8,000 আমরা দুম্বা পালবো, ভেড়া যেটা বলি। দুম্বার অনেকগুলো ভ্যারাইটি আছে, ওখানকার যে লোকাল জাত ওটা আমরা এখন শুরু করছি। আমাদের অলরেডি 600টা দুম্বা আছে। আজকে মনে হয় 4টা না 5টা বাচ্চা হয়েছে আর কি, ডেইলি হচ্ছে এরকম। সো এবং এটা খাবারটা পুরোটাই ফ্রি। আমাদের বাংলাদেশে যেমন আমরা গরুকে শেডের ভিতরে রাখি, মানে গরু খোলা আকাশের নিচে থাকে, রাত দিন ঝড় বৃষ্টি আসলে ওরা ওর ভিতরে ঘুরে বেড়ায়। সো আমাদের এখন পশুপালন নিয়ে বেশি মেইন ফোকাস, এগ্রিকালচার। এবং আমরা একটা পুকুর করছি, ওইখানে মাছের দাম মাংসের চাইতে বেশি। মাংস 540 টাকা কেজি গরুর মাংস, খাসি মাংস 540 টাকা 550 টাকা কেজি, মাছের দাম 600-700 টাকা কেজি বাংলাদেশি টাকায়। সো মাছের আমরা ছোট পুকুর করছি, ওটা আমরা পাইলটিং করে যদি সাকসেসফুল হই তাহলে আমরা এটা বড় করে করব। আর ফসলটা যাব হচ্ছে আমরা 3rd ফেজে গিয়ে 3 বছর পরে গিয়ে ডিসিশন। আপনারা একটা গবেষণা করেই কাজটা করছেন যে কখন কোথায় কি করলে কোনটা ভালো হবে, সেভাবে করে এগোচ্ছেন। রাইট। এখন যদি এই যে পশুপালন হচ্ছে, এটা নিয়ে আপনার প্ল্যান কি? মানে এটা আপনি এক্সপোর্ট করছেন না লোকাল চাহিদা মিট করছেন? এক্সপোর্টে এখনই যাচ্ছি না আমরা আগে আমাদের ফার্মটাকে এস্টাবলিশ করব ভালোভাবে। যদিও আমাদের কাছে অলরেডি অনেকগুলো অর্ডার আছে যে এক্সপোর্ট করার, অনেকে নক দেয়, বাট আমরা এখনই এটাতে যাচ্ছি না। কারণ হচ্ছে আমাদের আগে ফার্ম সেট আপ করতে হবে। আমাদের প্যারেন্ট স্টক, মানে হয়তো আমরা 5,000 দুম্বা রাখবো, যেগুলো থেকে যে বাচ্চাগুলো হবে সেগুলো শুধু আমরা সেল করব। আমরা হয়তো 2,500 গরু রাখবো, যে বাচ্চাগুলো হবে শুধু সেগুলো সেল করব। সো আগে আমরা ফার্মটাকে এস্টাবলিশ করতে চাচ্ছি। এক্সপোর্টের প্ল্যান হয়তো 4 বছর পরে গিয়ে করতে বাট হবে। এক্সপোর্ট অপরচুনিটি আছে, খুবই ভালো অপরচুনিটি আছে। তার মানে আপনি ওটা এস্টাবলিশ করলে ওখান থেকে আপনার একটা বিজনেসের একটা গ্রোথের ভালো সুযোগ আছে। ওখানের ফুড সম্পর্কে যেটা আমরা শুনলাম যে সব অর্গানিক ফুড, আসলেই কি তাই? আমার 41 চলে আমার বয়স। আমি গত 40 বছরে যত আনারস খাইছি, গত 1 বছর তার চেয়ে বেশি খাইছি। কারণ হচ্ছে যে আমাদের বাসায় সবসময় আমার বড় মেয়ে, সে তরমুজের ভক্ত, ও তরমুজ পেলে নিয়ে খাওয়া শুরু করে দেয়, আর ছোট মেয়েটা হচ্ছে আনারস খেতে চায়। সো আমাকে সবসময়, তো দুটোই আমরা প্রায় ডেইলি খাই। আমি বাংলাদেশে 3 বেলা ভাত ছাড়া তেমন কিছু খাইতাম না। ওখানে যাওয়ার পর আমার গিয়ম না অ্যালেন গিন্সবার্গ নামে, যিনি হচ্ছে যশোর রোড লিখছিলেন, উনি আপনার হুগলি নদীর পাড়ে বা কলিকাতায় নদীর পাড়ে একটা কলা খাইছিলেন, হ্যাঁ, 70 সালে সুনীলের সাথে। কলা খেয়ে ওনার মনে হয়েছে যে এটা এত পারফেক্ট কীভাবে হয়, এবং উনি বলছিলেন যে ঈশ্বর খুব ভালো রাঁধুনি, মানে খাওয়ার পরে যে সব কিছু পারফেক্ট মিষ্টি। তো ওইখানে আমি যতবার কলা খাই ততবার অবাক হই, এত চমৎকার কম্বিনেশন কীভাবে হতে পারে, ঈশ্বর খুব ভালো রাঁধুনি, খুবই ভালো, খুবই ভালো। এবং সব খাবারটা নিশ্চিন্তে খাওয়া যায়। এখানে আপনি এসে যখন খান আর ওখানে গিয়ে যখন খান, কোনো পার্থক্য বোঝেন? মানে একদম আমি রেগুলার ফুডের কথা বলছি। ঢাকায় যখন ছিলাম তখন তো লোহা হজম করে ফেলতাম, কারণ অভ্যস্ত ছিলাম। গত 1.5 বছর অভ্যাসটা চেঞ্জ হয়ে পড়ে যে আমি গত পরশুদিন আসছি, আমার গত 2 দিন ধরে পেট ট্রাবল দিতেছে। তার মানে ওরা ফুডের ক্ষেত্রে মানে 100% তারা অর্গানিক বা মেইনটেইন করে খাবারের মান ওই জায়গাগুলোতে? মেইনটেইন না, নাকি আপনি একটা রুরাল এরিয়া আছেন বলে আপনি ওই ফ্যাসিলিটি পাচ্ছেন? না, এটা অন্য যে কারণে। সেটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে ওদের ওখানে বীজ ফেলে দিলে চমৎকার সার লাগে না, সারের দামটা অনেক বেশি। আচ্ছা, তো ওরা সার ইউজ করে না। এখন যার 5 একরে লাগানোর দরকার, সে 10 একরে লাগায় বসে রাখে, যা ফসল হয় লাগা দিয়ে চলে যায়, ফসল কাটার সময় শুধু জমি স্বল্পতা যেহেতু নেই, সেহেতু মানে তার মানে তো ওখানে সবকিছু অর্গানিক, মানে আপনি যেটা বলছিলাম, আমি যেটা বলছিলাম, অর্গানিক ফুড পাওয়া যায়। আর ওরা যদি কেমিক্যাল চাষ করতে যায়, ওদের প্রোডাকশন কস্ট বেড়ে যায়, প্রফিট করতে পারে না। আপনারা ওখানে যারা কাজ করে, ওরা কি ওখানে স্থানীয় নাকি বাংলাদেশ থেকে আপনি নিয়ে গিয়েছেন? আমার ওখানে এখন 35 থেকে 40 জন কাজ করতেছে, বাংলাদেশি 2 জন আছে,
বাকি সবাই লোকাল স্থানীয়। তারা কাজ করছে। তারা কাজ করছে। এই যে বাংলাদেশে আমরা একটা বিজনেস শুরু করতে গেলে আমাদেরকে নানা ধরনের এখান থেকে লাইসেন্স নাও, ওখান থেকে যাও, এই দপ্তরে যাও, ওখানে কাজ করা তো আরো ডিফিকাল্ট হওয়ার কথা। আপনার অভিজ্ঞতা কি, ছোট করে যদি শুনি। আমি লিমিটেড কোম্পানি লাইসেন্স 2 দিনে পেয়ে গেছি। বাংলাদেশের চাইতে ইজি পেপার পাওয়া। দারুণ, মানে তাহলে তো তার মানে ভবিষ্যতে যারা কাজ করতে চায় বা বিজনেস করতে চায় তাদের জন্য কি উগান্ডা একটা আদর্শ জায়গা হতে পারে, আপনার কি মনে হয়? হ্যাঁ, ভালো জায়গা। কারণ হচ্ছে উগান্ডাতে এখন হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি অনেক হাই। এখন 5 কোটি জনসংখ্যা আছে। বাংলাদেশে একটা মহিলা মানে একটা মেয়ে 1.8 বাচ্চা জন্ম দেয়। চায়নাতে জন্ম দেয় 0.8। একটা মেয়ে একটা বাচ্চা জন্ম দেয় না, ওদের ডিক্লাইন করতেছে। বাংলাদেশে 2035 সাল থেকে আমাদের জনসংখ্যা কমতে থাকবে। উগান্ডাতে একটা মেয়ে 6টা বাচ্চা জন্ম দেয় গড়ে। এবং ওদের এই 5 কোটি জনসংখ্যার মধ্যে 70% 25 বছর ইয়ার্সের নিচে। ওকে, ইয়াং জেনারেশন। সো ওয়ার্ক ফোর্স হিউজ। ওদের দরকার মেন্টরিং, ওদের দরকার ইনভেস্টমেন্ট। খুবই পরিশ্রমী। ওদেরকে কাজ করে নিতে পারলে ওরা অমানসিক পরিশ্রম করতে পারে। সো ওয়ার্ক ফোর্স আছে, রিসোর্স আছে, দরকার ইনভেস্টমেন্ট, দরকার মেন্টরিং। সেই জায়গাটাতে হ্যাঁ, এবং সেখানে আমরা যাচ্ছি হচ্ছে 50 বছরের অ্যাডভান্স নলেজ নিয়ে। বাংলাদেশ 80-র দশকে যেটা ছিল, 70-80 দশকে যেমন ছিল, উগান্ডা এখন সেরকম। সো এই অপরচুনিটিটা আছে। বাট এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে বিদেশিদের জন্য উগান্ডা এক্সপেন্সিভ। এখন যদি একজন একটা ফ্যামিলি চালাতে তাকে হয়তো $12,000, $15,000, $20,000 তাকে খরচ করতে হবে ইয়ারলি। তাহলে কি পরিমাণ ইনভেস্টমেন্ট করলে তার এই পরিমাণ রিটার্ন আসবে, তারপরে সে প্রফিট করবে, এটা তাকে ভালোভাবে খোঁজ নিয়ে যাওয়া উচিত, যাওয়ার আগে অ্যানালাইসিস করে। কেউ যদি মনে করে যে আমি এগ্রিকালচার করবো, $20,000 নিয়ে গেল বা 30 লাখ টাকা নিয়ে গেল, সে পারবে না। আচ্ছা, করলে বড় করে করতে হবে। উগান্ডা যেহেতু আপনি গত 1.5 বছর ধরে আছেন, আরেকটা বিষয় একটু জানতে চাই, যেহেতু আপনি ট্রাভেল করতেও খুব পছন্দ করেন, দেশ হিসেবে কেমন, মানে প্রাকৃতিক সৌন্দর্য কেমন? অসম্ভব ভালো, অসম্ভব সুন্দর। কিছু জায়গা আছে দেখে মনে হবে যে উইন্ডোজের ওয়ালপেপার, যে আমার সামনে 30 কিলোমিটার ঢেউ খেলানো জায়গা, পুরোটা আমি দেখতে পাচ্ছি। এবং অদ্ভুত আর কি, মানে আপনি মরুভূমি পাচ্ছেন, আবার একদম রেইন ফরেস্ট পাচ্ছেন। কিছু জায়গায় গেলে আপনি মানে আপনার মনে হবে যে আমার মাথায় কোনো চিন্তা নাই, মানে আমি লস্ট। সমুদ্র পাড়ে গিয়ে দাঁড়ালে হয় না যে এত বিশাল, এত চমৎকার, ওইখানে কিছু জায়গায় এরকম লাগে। আর ওয়েদার? সারাদিন 25-26 ডিগ্রি, রাতের বেলা 18 ডিগ্রি। তার মানে একদম স্ট্যান্ডার্ড ওয়েদার। ফ্যান লাগে না। সেটাই। আমার বাচ্চাদের স্কুলে ফ্যান নাই, এসি নাই। টেডেক্সেও আপনি বক্তা হিসেবে আপনি স্পিচ দিয়েছেন, এবং আপনি একজন সফল কৃষি উদ্যোক্তা, বলতে পারি আমরা আন্তর্জাতিক কৃষি উদ্যোক্তা। নতুন প্রজন্ম বা তরুণ যারা আছে, এই যে বেকারত্ব, চাকরি করা কিংবা কি করব বুঝতে না পারা, শুধুমাত্র তরুণও না, আমি অনেক চাকরিজীবীকেও চিনি যারা চাকরি করছেন কিন্তু ওই কাজটা পছন্দ করছেন না, বিজনেস করতে চান কিন্তু সাহস করে চাকরি ছাড়বেন, বিজনেস করবেন, আপনার মতো এই সাহসটাও আসলে অনেকে পাচ্ছে না। সব কিছু মিলে আপনি আসলে তাদের জন্য কি বলবেন, বা যারা সামনে এই ধরনের কাজ করতে চায় বা তাদের জন্য অনুপ্রেরণা জায়গা থেকে কি বলতে চান? প্রথম হচ্ছে পড়াশোনা করতে হবে প্রচুর। আমি যে কাজটা করতে চাচ্ছি, আমাকে প্রচুর পড়াশোনা করতে হবে, ইনডেপথ নলেজ নিতে হবে। এবং যে কাজটা করতে চাচ্ছি, আমি হয়তো গরু খামার করতে চাচ্ছি, আমি হয়তো ড্রাগন চাষ করতে চাই, আমি অথবা ঠিক আছে আমি দুম্বা পালবো, যেটাই করতে চাই, অ্যাটলিস্ট এই কাজটা 5 বছর ধরে করতেছে, কনজিকিউটিভ লাগাতার করতেছে, এরকম অন্তত 5 জনের সাথে পরামর্শ করব। 5 জনের মধ্যে 3 জন সাকসেসফুল, 3 জন আনসাকসেসফুল হতে হবে। সোয়াট অ্যানালিসিস করাটা ইম্পর্টেন্ট, যে কোন কোন জায়গায় প্রবলেম হচ্ছে, কেন ফেল করলে কেন ফেল হচ্ছে। হ্যাঁ, নিজে নিজে ধারণা না করে যারা কাজটা করতেছে তাদের সাথে পরামর্শ করা, দেন ডিসিশন নেওয়া। কারো যদি 20 বছর বয়স হয়, সে আরও 5-7 বছর নষ্ট করতে পারে, কিন্তু যে ফ্যামিলি মেনটেন করতেছে, জব করতেছে, তার কিছু রেসপন্সিবিলিটি আছে। আমরা জাস্ট হুজুগে বা মোটিভেশনে কথা শুনে ওই ভাই এটা করতেছে আমিও করে ফেলবো, নাও হতে পারে, এক একজন স্কিল ডিফারেন্ট। সো এই জন্যে যারা প্র্যাকটিক্যালি কাজ করতেছে তাদের সাথে কথা বলা, আচ্ছা, মোটিভেশনগুলোকে দূরে সরে রাখা। কথা বললো, তারপর সে শুরু করতে চাইলো, কিংবা অনেকে আছে চাকরির পাশাপাশি করতে চায়, চাকরির পাশাপাশি বিজনেসটা কি সফল হয়? খুবই টাফ, খুবই টাফ। আমার যেটা মনে হয়, কেউ যদি কোনো কিছু করতে চায় সেটা তার 110% করা উচিত। আমার যদি 5 ঘন্টা 6 ঘন্টা পরিশ্রম করার অ্যাবিলিটি থাকে, আমার 15 ঘন্টা পরিশ্রম করা উচিত।
কারণ অনেকে মনে করে চাকরি করছি, আচ্ছা বিজনেসটা দাঁড়াক তারপর চাকরি ছাড়বো, কিন্তু এভাবে কি আসলে বিজনেস দাঁড়ায়? আপনার কি মনে হয়? বেশিরভাগ সময় ফেল করে, তখন মোটিভেশনটাও চলে যায়, তাই না? মোটিভেশনটা চলে যায়, আরও অনেক জায়গাতে প্রবলেম হয়ে যায়। আর তাছাড়া আমাদের বাংলাদেশে ড্রিম স্টিলার তো আছে, স্বপ্নচোর। অর্থাৎ আপনি একটা কাজ করতে চাচ্ছেন, আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার সারাউন্ডিংসে আপনি শেয়ার করলেন, সবাই আপনাকে টিটকারি শুরু করলো। কমন। আমি যখন গ্রামে গিয়ে ছাগল পালা শুরু করছি, আমার আত্মীয় স্বজনের মধ্যে থেকে কথা এইভাবে আসছে যে আজি ফকিরের নাতি ও ছাগল পালতেছে, আমাদের বংশের মানুষ থাকলো না। সো আমার ওয়াইফ একবার এসে খুব মন খারাপ করে বলতেছে, আমাকে এই ধরনের কথা বললো। আমি বললাম যে ঠিক আছে, এখন আমাদের 10টা ছাগল আছে, আমাদের যখন 10,000 ছাগল আসবে তখন উনি এসে টাকা ধার চাইবে আমাদের কাছে। এখন তারা কি বলে? এখন তারা ফ্লেক্স নেয়। So, তারা আমার গল্প করে। আমি এটাকে নাম দিছি হচ্ছে, এবং আমাকে জেনে কখনো ওই সময়ের প্রশ্নের জবাব আসলে আপনার আজকের এই সাকসেস, তাই না? আসলে জবাব দেওয়া তো কিছু নাই, কাজ করে প্রমাণ করতে হবে। ওটাই, হ্যাঁ, মানে জবাবটা আসলে মুখে না, আপনার কাজের মাধ্যমে আপনি হ্যাঁ, দিয়েছেন। এটা ফোকাস করে। এই যে আমি এখন যে বাংলাদেশে আফ্রিকাতে কাজ করতেছি, অনেকে বলে যে পালায়ে যাবে, হ্যাঁ, মানুষের টাকা নিয়ে নাই হয়ে যাবে। হ্যাঁ, আসলে ওনাদেরকে জবাব দেওয়ার কিছু নাই। হেটার্স থাকবে, ড্রিম স্টিলার থাকবে। পৃথিবীর সবচেয়ে নিখুঁত যিনি মানুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারও তো শত্রু ছিল, ওনাকেও তো সমালোচনা করলো, ওনাকে সাথেও তো অনেকে ফাইট করছে। সো আমি তো খুব নগণ্য একটা মানুষ, আমার ভুলের পরিমাণ নিশ্চয়ই তার চেয়ে অনেক বেশি। হ্যাঁ, এখন আমি আমার ভুলগুলো অ্যাকসেপ্ট করতেছি কিনা, কেউ সমালোচনা অ্যাকসেপ্ট আপনার করতেছি কেমন লাগতো শুরুর দিকে যখন সবাই বলতো যে আপনাকে চাষি বলা, কিংবা এই যে অমুকের নাতি ছাগল পালছে, মানে এটাকে একটা ছোট কাজ হিসেবে দেখানো, আপনার তখন কেমন লাগতো? আমার আসলে এটা গায়ে লাগতো না। কেন গায়ে লাগতো না? আমার একটা জার্নি আছে। ঢাকা ইউনিভার্সিটি যখন ছেড়ে দিলাম, তখন অনেক বিয়ের অনুষ্ঠানে আমি ফ্যামিলি প্রোগ্রামে যেতে পারি নাই, যাই নাই, অ্যাভয়েড করে গেছি, কারণ গেলেই সবাই কেমন করে তাকায়। সো আস্তে আস্তে, এবং আমার 13-14 সালে গিয়ে কিছু ঘটনায় আমার মনে হয়েছে যে আল্লাহর আমাকে নিয়ে বিশেষ কোনো প্ল্যান আছে। সো যখন তারা ওটা বলতো, এখনও যখন আমাকে কেউ বলে, আমি যেটা দেখি তারা তো দেখেন, আমি 10 বছর পরে কী করতেছি আমি পরিষ্কার দেখি। আমার ফেসবুক স্ট্যাটাসগুলোতে দেখবেন যে 4 বছর 5 বছর আগে আমি পাবলিকলি ঘোষণা দিছি যে আমি উগান্ডা যাবো, আমি এটা করব। তো 3 বছর 4 বছর 5 বছর আগে আমি যেগুলো বলছি, পাবলিকলি বলছি এবং সাল উল্লেখ করে বলছি যে এই সময় আমি এটা করব, আমি এক্স্যাক্টলি সেগুলো করতে পারতেছি। আপনি লিখে রাখতেন, আমি শুনেছিলাম আপনার কোনো একটা বক্তব্যে যে আপনি 10 বছর পরে কি করতে চান সেটা আপনি লিখে রাখতেন। একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, সেটা হচ্ছে আমি ডায়েরি লিখতাম। 90s কিড, আমাদের তো মিউজিক এবং ডায়েরি এগুলো লেখালেখির অভ্যাস ছিল আর কি। সো আমার 96 সালে ডায়েরিতে লেখা আছে যে আমি নীল নদের তীরে আমি পিরামিড বানাবো। হ্যাঁ, আমি একটা উইলবার স্মিথের একটা বই পড়ছিলাম, পড়ে খুবই ইন্সপায়ার হয়েছিলাম যে তাহলে আমার এটা করতে হবে। তো 29 বছর লাগলো আমাদের নীল নদের পাড়ে একটা জমি কিনতে, এবং ডিজাইন হয়ে গেছে। আমরা আগামী মাস থেকে আমরা কাজ শুরু করব, এপ্রিল থেকে কাজ শুরু করব। এবং নীল নদের পাড়ে লাস্ট যে পিরামিড তৈরি হয়েছিল, ফারাওরা করছিল, সেটা 3500 বছর আগে হয়েছিল। সো 3500 বছর পার করে এসে একজন বাংলাদেশী নীল নদের পাড়ে আবার পিরামিড তৈরি করতে যাচ্ছে। সো এটা খুবই আমার কাছে খুব মজার একটা বিষয়। এবং এই যে 96 সালে প্ল্যান করছি, 29 মানে প্রায় 30 বছরের কাছাকাছি, এবং ওই মাথাটায় ওই চিন্তাটা আমি রেখে দিয়েছিলাম যে আমি এটা করব। আপনার সাথে কথা বলে আমার মনে হচ্ছে, মানে আপনার সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে আপনি স্বপ্ন দেখতে জানেন। সো স্বপ্ন দেখতে জানেন বলে স্বপ্নটা ছোঁয়ার সাহসও আপনার আছে, বা ছুঁতে পারছেন এখন। স্বপ্ন দেখার সাথে সাথে হার্ড ওয়ার্ক খুব ইম্পর্ট্যান্ট। আমার 99 সাল থেকে এই আফ্রিকা যাওয়ার আগ পর্যন্ত আমি দেখা গেছে 4টা-5টা ভোর 4টা-5টা পর্যন্ত আমি পড়াশোনা করছি। এই সময়ের মধ্যে আমার আইটিতে আমি কাজ করছি, অনেক বেশি সাকসেস আসে নাই, কারণ হচ্ছে যে আমি হয়তো 2-3 ঘন্টা কাজ করতাম, 10 ঘন্টা পড়াশোনা করতাম, এবং এই পড়াশোনাটা আমার কাজে দিচ্ছে। হ্যাঁ, আমি হিস্ট্রি পড়ছি, যেগুলো যা কিছু পড়ছি আমার খুবই কাজে দিচ্ছে। মানে যা করবে তার সম্পর্কে জানা জরুরি, খুবই ডিপলি লেগে থাকা জরুরি, তাই তো? খুব। আপনার এই যে অভিজ্ঞতায় আপনি এখন যারা আছে নতুন জেনারেশন, তাদের জন্য কি লেসন, মানে আপনি কি শিখলেন যে এটা মানে একটা মানুষের এত বছর কাজ করে যে শিখতো, তাদের জন্য আপনি আসলে একটা কথা যদি বলেন যে এইটা যদি তুমি জানো বা এই জিনিসটা যদি করতে পারে, সে লাইফে এগিয়ে যেতে পারবে, কারণ ওটা তো আপনার অভিজ্ঞতা লব্ধ শিক্ষা। সো ওই মেসেজটা কি দিবেন আপনি? হার্ড ওয়ার্ক পেইস অলওয়েজ। প্রচুর পড়াশোনা করতে হবে, প্রচুর হার্ড ওয়ার্ক করতে হবে। এবং আরেকটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে সমালোচনা। এবং আমার যে ভুল হয়, আমি যে ভুল করতে পারি, এইটা অ্যাকসেপ্ট করা। হ্যাঁ, কিছুদিন হলো আমাকে কয়েকজন মানুষ খুব সমালোচনা করতেছে, আমি ওনারা যেটা সমালোচনা করছে আমি ওই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করতেছি। মানে পজিটিভলি নিচ্ছেন আপনি সমালোচনাটাকে। রাইট।
আচ্ছা, সমালোচনাটাকে পজিটিভলি নেওয়া, পড়াশোনা করা এবং হচ্ছে হার্ডওয়ার্ক আর স্বপ্ন দেখাটা তো আছেই আপনার মধ্যে সেই ছোটবেলা থেকেই। সব কিছুই নিশ্চয়ই আপনাকে আজকের এই জায়গাটায় নিয়ে এসেছে। ঈদের প্রোগ্রাম, একটু ঈদকে ঘিরে যদি বলি, ছোটবেলার ঈদ, এই বেলার ঈদ, দেশের ঈদ, নিশ্চয়ই উগান্ডাতেও একটা ঈদ হয়েছে, সব কিছু মিলে ঈদ কেমন কাটে? ঈদ মানে কি আপনার কাছে? আমার প্রাইমারি স্কুল এবং হাই স্কুল লেভেলের বগুড়া লতিফপুরের যে ফ্রেন্ডরা, ওদেরকে মিস করি। আমার তো আসলে গত 20-25 বছর আমি আসলে রেগুলার মানুষ না, আমি একটা অস্বাভাবিক মানুষ। হ্যাঁ, আমার ফ্রেন্ডরা কেন এ কথা কেন বলছেন? কারণ হচ্ছে ঈদের দিনেও আমি হয়তো প্ল্যান করতেছি, আচ্ছা, ঘুরতেছি ওদের সাথে। হ্যাঁ, আপনি এনজয় করেন আপনার বিজনেসটাকে, আপনার কাজটাকে খুব, তাই না? হ্যাঁ, আমি রাত 3টা বাজে ঘুম থেকে জেগে উঠলে হয়তো আমি স্ট্যাটাস চেক করতেছি, মেসেজ চেক করতেছি, কোনো কিছু মনে পড়লো আমি নোট করে রাখতেছি। সো অবসেশনের মধ্যে থাকতে হয় আসলে। আচ্ছা, খুব অসম্ভব কাজ করতে গেলে মানে অবসেস হতে হয়। আপনি ঈদের কথা বলছিলেন, রাইট। সো ওই সময়টা মিস করি। আমরা পাড়াতে সবাই একসাথে মজা করতাম, ঘুরতাম, ওইটা মিস করি। এখনকার ঈদগুলো হয় কি, মানে ওই ফ্রেন্ডগুলো নাই। সো ফ্রেন্ড সার্কেলের রিলেশনটা মিস করি আসলে। এখন কোনো স্পেশাল স্মৃতি আছে যদি ছোট্ট করে বলা যায়? হয়তো কি রকম 90s তো আমাদের 90s সবার অভিজ্ঞতা একই রকম, যে হ্যাঁ ব্যান্ডের গান বাজতেছে, আমরা পেপসি অথবা কোক খাচ্ছি, কে কটা বেশি খেলাম, 8টা খাইলাম না 9টা খাইলাম, এগুলো। দেন মানে খেতে খেতে অবস্থা খারাপ আর কি, পেট ফেটে যাওয়ার জন্য। আর উগান্ডা ঈদ করা হয়েছে একটা, ওখানে ঈদ কেমন ছিল? লাস্ট রোজার ঈদ আমরা যেটা করছি, নামাজ পড়ছি। নামাজ পড়ার পরে আমাকে ফার্মে যেতে হয়েছে, কারণ জমিতে কাজ ছিল, কাজ করছি। দ্বিতীয় ঈদ যেটা কত কুরবানি যেটা গেছে, ওইটার দিন আমরা 5টা বাজে উঠছি। আমাদের একটা এনজিওতে যাওয়ার কথা ছিল, যেখানে হচ্ছে টার্কি থেকে গরু ডোনেট করছে, ওটা জবাই করে বিতরণ করবে। সো আমরা ম্যানেজমেন্টটা দেখতে গেছিলাম, ওটা দেখে এসে 5টা বাজে আমরা গরু জবাই করছি আর কি। আমাদের সময় একেবারে শেষে চলে আসছে। লাস্ট একটা বিষয় শুধু জানতে চাই, তরুণদের জন্য আপনি কি মেসেজ দিবেন এক লাইনে? এক লাইনে, খুবই কঠোর পরিশ্রম করতে হবে, এবং আমি যেটা স্বপ্ন দেখতেছি ওটা লিখে রাখতে হবে, কাগজে লিখে নিজের মানি ব্যাগে রেখে দিতে হবে, নিজের ঘরে টানায় রাখতে হবে, এবং নিজে মোটিভেট করতে হবে, বারবার দেখতে হবে যে আমি এটা করব, এবং এটা করা সম্ভব। হ্যাঁ, এটা 5 বছর পরে প্ল্যান, আমি 20 বছর মেয়াদি প্ল্যান করব, এটাকে ভেঙে ব্রেকডাউন করে ছোট ছোট প্ল্যানে ভাগ করবো যে আমার এখন কি করা দরকার। থ্যাংক ইউ সো মাচ। আমাদের পুরো আয়োজন, আপনার সাথে অনেক গল্প, যেগুলো আসলে অনেক কিছু আমি নিজেও জানলাম। আমাদের ধারণা আমাদের তরুণরাও এটা থেকে আরো অনেক বেশি অনুপ্রাণিত হবে। অসংখ্য ধন্যবাদ। আমাদের ডোমেনটাও খুব ইম্পর্টেন্ট। আফ্রিকা যে প্রজেক্টটা, এই প্রজেক্টের নাম হচ্ছে দ্য আফ্রিকান ড্রিমস। আমরা ডোমেনটাও পাইছি, খুবই চমৎকার ওয়েবসাইটটা theafricandreams.com। সো আমরা যেটা স্বপ্নটা যে আসলে স্বপ্ন আফ্রিকান ড্রিমস, এটাও আমরা ওটাও নিয়ে আসতে পারছি আর কি। এবং আফ্রিকার মানুষকেও স্বপ্ন দেখাচ্ছেন আপনি এখন, এক্সাম্পল দরকার। তো বাংলাদেশের মানুষ আফ্রিকায় গিয়েও স্বপ্ন দেখাচ্ছে, এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি বাংলাদেশের জন্য। অসংখ্য ধন্যবাদ জনাব মুজাহিদুল ইসলাম জাহিদ, আমাদের আজকের ঈদের স্পেশাল আয়োজনে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য, আপনার জীবনের গল্পগুলো শেয়ার করার জন্য। দর্শক, ভাইয়া হাউজিং প্রেজেন্টস চ্যানেল 24 এর ঈদের স্পেশাল প্রোগ্রাম ডিজিটাল স্টার পাওয়ার্ড বাই সল্ট বে, আজকের মতো আয়োজন এখানে শেষ করছি। আপনাদের সবাইকে আবারও ঈদ মোবারক।